Hi guys, good afternoon and welcome back to my channel Listen to Learn English, where you can learn English in Bengali and with easy tricks. So today I have came with a boring topic but in an interesting manner, and that is parts of speech. Don't forget, it is the one of most important thing in English grammar. Unless you know totally what is parts of speech, you can form a sentence. Even if you can form, you can identify what is noun, what is adjective and what is adverb. So you have to know what is parts of speech: to write, to read, to speak. Let's watch. What is parts of speech? Parts of speech কাকে বলে? একটি সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে প্রতিটি শব্দকে বা একটি সেন্টেন্সের মধ্যে প্রতিটি ওয়ার্ডকে বলা হয় পার্টস অফ স্পিচ। সুতরাং একটি বাক্যের মধ্যেই একটি পার্টস অফ স্পিচ লুকিয়ে থাকে। তো এখানে আমরা কি করে বুঝবো কোনটা পার্টস অফ স্পিচ? যেমন আমি যদি এখানে বলি ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ মানে জলই জীবন। এখানে কিন্তু ওয়াটারটা একটা পার্টস অফ স্পিচ, কারণ এটা একটা সেন্টেন্সের মধ্যে আছে। যদি আমি বলি শুধু ওয়াটার কিন্তু একটা পার্টস অফ স্পিচ নয়। এটা যখন একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে, অর্থাৎ কোনো ওয়ার্ড বা কোনো শব্দ যখন একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তখন তাকে বলা যায় পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আমি যদি এখানে বলি করিম ইজ আ গুড বয়, এখানে গুড বা করিম এই সবকিছু হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। বা আমি যদি শুধু বলি করিম বা আমি যদি শুধু বলি গুড, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ নয়। ক্লিয়ার? তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে পার্টস অফ স্পিচ কত ধরনের। খুব জেন্টলি বলতে গেলে পার্টস অফ স্পিচ সাধারণত 8 ধরনের হয়। ওকে, 8 ধরনের। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন এন্ড কনজাংশন। সো এগুলো আপনারা অলরেডি স্কুল লেভেলে পড়ে এসেছেন, বাট এই জিনিসগুলো নিয়ে অনেকের অনেক ডাউট থাকে, কারণ কোনো ওয়ার্ডের নাউন ফর্ম কি, কোনো ওয়ার্ডের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্ম কি, এইগুলো অনেক সময় সেন্টেন্সে কাজে লাগে। স্পেসিফিক্যালি কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল এই সেন্টেন্সগুলো যখন আমরা চেঞ্জ করি, তখন চেঞ্জ করতে গেলে অনেক ওয়ার্ড আমাদের চেঞ্জ করতে হয়। কিন্তু যখন আমরা জানতে পারি না যে কোনটা কিসের নাউন ফর্ম, আমরা কি করে করব? বা অনেক সময় কোশ্চেনের পাশেই লিখে দেওয়া থাকে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে, যে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড নাউন ফর্ম। তখন যদি আপনি নাই জানেন যে নাউন কাকে বলে বা ভার্ব কাকে বলে, আপনি কি করে সেটা পুট করবেন? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশনস এন্ড দ্য এক্সাম্পলস। So let's watch the video. I'm giving you all the examples. তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। কোথায় পার্টস অফ স্পিচ বলা হয়েছে না হয়নি এটা বোঝার একটা সহজ ট্রিক হলো, যতক্ষণ অবধি না কোনো ওয়ার্ড বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ অবধি সেটা পার্টস অফ স্পিচ নয়। যখন সেটা ব্যবহার হয়ে যাচ্ছে বাক্যের মধ্যে, তখনই সেটা পার্টস অফ স্পিচ হচ্ছে। যেমন ডু নট রান ইন দ্য সান, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হি ওয়েন্ট টু স্কুল। এই প্রতিটি বাক্যের মধ্যে যে যে ওয়ার্ডগুলো আছে প্রতিটাই একটা করে পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? তাহলে আমি এক্ষুনি বললাম পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়। সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ান এন্ড দ্যাট ইজ নাউন। নাউন কি? নাউন হচ্ছে বিশেষ্য। নাউন কাকে বলে? যখন কোনো নাম বা কোনো বস্তু বা কোনো স্থান বা কোনো নির্দিষ্ট জায়গার কথা বা কোনো নির্দিষ্ট কিছুর কথা আমরা খুব স্পেসিফাই করে বলি, তখন তাকে বলা হয় নাউন। নাউনের এক্সাম্পলস কিরকম হয়? যেহেতু আমি বললাম যে কোনো নাম বা বস্তু বা কোনো স্থান, যেমন আমরা যদি বলি গ্যাঞ্জেস ইজ দ্য হোলি রিভার, গ্যাঞ্জেস ইজ দ্য হোলি রিভার, গঙ্গা হলো একটি পবিত্র নদী। গঙ্গা নদী আমি খুব স্পেসিফাই করে বলছি, নির্দিষ্ট করে বলছি, আমি গঙ্গার কথাই বলছি, তো এখানে গঙ্গা হচ্ছে নাউন। রিতা ডাজ নট গো টু স্কুল, রিতা স্কুলে যায় না। এখানে আমি একটা ব্যক্তির কথা নির্দিষ্ট করে বলছি। কার কথা বলছি? রিতার কথা। তাহলে এখানে নাউন কে? রিতা। ক্লিয়ার? আরো যদি ইজিলি আপনি বুঝতে চান যে হোয়াট ইজ নাউন, তাহলে আমি বলতে পারি যে আপনার চোখের সামনে আমি যে সমস্ত বস্তুগুলোকে দেখতে পাচ্ছেন বা নির্দিষ্ট করতে পারছেন, সেগুলোকেই বলা হয় নাউন। অ্যাকচুয়ালি কোনো নাম হচ্ছে নাউন, যে কোনো নাম হচ্ছে নাউন। সো এই নাউনকে 5টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। নাম্বার 2 কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। নাম্বার 3 কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। নাম্বার 4 মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন দ্যাট ইজ গুণবাচক বিশেষ্য। ক্লিয়ার? এবার আসে নেক্সট পার্টে, প্রোনাউন, সর্বনাম। খুব ভালোভাবে আমরা ছোট থেকে শিখে এসেছি যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। সো এক্সাম্পল অর ডেফিনেশনসও সেরকমই হবে। যখন আমরা কোনো নাউনের পরিবর্তে কোনো ওয়ার্ডকে বসাই, সেটাকেই বলা হয় প্রোনাউন। আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি রহিম ইজ এ গুড বয়, রহিম প্লেজ।
ফুটবল, রহিম গোজ টু লাইব্রেরি। এই যে বারবার একটা সেন্টেন্সের মধ্যে বা একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা বারবার রহিম রহিম করছি, এটা শুনতে অকওয়ার্ড লাগে। সো এই অকওয়ার্ড লাগাটা দূর করার জন্য প্রোনাউন ইউজ করতে হয়। যদি আমরা প্রথমবারে রহিমের কথাটা বলে দিই, তারপর যদি আমরা হি ইউজ করি রহিমের জায়গায়, যেমন রহিম ইজ আ গুড বয়, হি প্লেস ফুটবল, হি গোজ টু লাইব্রেরি, তাহলে এখানে কথাটা শুনতে ভালো লাগলো এবং যাকে বলছেন সে খুব ইজিলি বুঝে যাবে যে আপনি রহিমের ব্যাপারে কথা বলছেন। সো এখান থেকে বোঝা গেল যে প্রোনাউন কি। আমি আগে সেন্টেন্সে বললাম, যখন আমরা কোনো নাম বোঝাই বা কোনো কিছু যেন স্পেসিফাই করি তাকে বলা হয় নাউন। তাহলে এখানে কি হলো, নাম ছিল রহিম কিন্তু নামের জায়গায় পরবর্তীকালে কি বসলো, হি, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে তাকে বলা হয় প্রোনাউন। ঠিক তেমনি আমরা প্যারাগ্রাফে একটা ইউজ দেখালাম। আরেকটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ রিতা ইজ আ গার্ল, শি ইউজ টু সুইম। রিতা ইজ আ গার্ল, শি ইউজ টু সুইম। রিতা হলো একটি মেয়ে এবং সে সাঁতার কাটে। আমি এখানে অ্যান্ড দিইনি, বাট একটা এক্সাম্পল দিলাম যে এখানে রিতার জায়গায় আপনি কিভাবে শি ইউজ করতে পারেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ। কাকে বলে অ্যাডজেক্টিভ? যে সকল শব্দ বা ওয়ার্ড দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি বুঝতে পারি বা সেন্টেন্সের মধ্যে ইত্যাদি বোঝানো হয় আমাদের, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো দেখে নিন অ্যাডজেক্টিভের এক্সাম্পলস গুলো। শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুলটা নাউনের একটা গুণ বোঝাচ্ছে। নাউন হচ্ছে শি, মানে যার সম্পর্কে কথা বলছি, যাকে স্পেসিফাই করছি, এবং নাউনের একটা গুণ বোঝাচ্ছে এই বিউটিফুল ওয়ার্ডটা। তাহলে কি হলো, শি ইজ বিউটিফুল, হিয়ার বিউটিফুল ইজ আ অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে যদি বলি শি রানস ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। এই জোরে মানে ওর একটা এখানেও একটা গুণ বোঝাচ্ছে বা এখানে একটা অবস্থা বোঝাচ্ছে যে জোরে দৌড়াচ্ছে। এখানে এই ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট ইজ ভার্ব বা ক্রিয়া। ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। উইথাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না, সেটা বি ভার্ব হোক বা অক্সিলারি ভার্ব হোক বা মেইন ভার্ব হোক। সো ভার্ব কাকে বলে? যখন কোনো বাক্যের মধ্যে কোনো কাজ হওয়া বা করাকে বোঝানো হয় তাকেই বলা হয় ভার্ব। সো এই ভার্বসের এক্সাম্পলস তো সবাই জানো, তাও বলে দিচ্ছি। গো, সেল, বাই, ইট, ড্রিঙ্ক, সি, ডান্স, স্লিপ, এভরিথিং ইজ ভার্ব। যে কোনো কাজই হচ্ছে ভার্ব। কথা বলাটাও ভার্ব, ঘুমিয়ে থাকাটাও ভার্ব। সো হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ভার্ব? শি ইজ স্লিপিং, শি ইজ ইটিং, হি ইজ রানিং। Okay, so these are the examples of verb. Next is adverb বা ক্রিয়া বিশেষণ। ভার্ব জিনিসটা যেমন যতটাই সোজা, অ্যাডভার্বটা বুঝতে একটু টাইম লাগে, কিন্তু সেন্টেন্সের ধরন দেখে প্র্যাকটিস করতে করতে অ্যাডভার্ব মানুষ বুঝে যায়। সো অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে যেটা মানে যে ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে, যে ওয়ার্ডটা ভার্ব, অ্যাডজেক্টিভ এই জিনিসগুলোকে মডিফাই করে বা অন্য কোনো অ্যাডভার্ব থাকলে সেটাকে অ্যাড করে একটা সেন্টেন্স তৈরি করা নতুন, তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন আমি যদি এখানে বলি শি বিহেভস জেন্টলি, জেন্টলি, এই জেন্টলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। মানে এখানে ও বিহেভস, শি বিহেভস বললেই কিন্তু আমরা বুঝাইতে পারতাম যে ও কি একটা ব্যবহার করছে, এটা বলা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস অ্যাড হলো, সেন্টেন্সটাকে আরো মডিফাই করা হলো, শি বিহেভস জেন্টলি। নেক্সট এক্সাম্পল, শি বট আ ভেরি লং ড্রেস। এখানে কিন্তু শি বট আ ড্রেস বললে হয়ে যেত, বাট এখানে যেহেতু সেন্টেন্সটাকে মডিফাই করতে হবে কারণ অ্যাডভার্বের কাজই এটা, তাই জন্য এখানে কি অ্যাড হলো, লং, ভেরি লং ড্রেস। নেক্সট হচ্ছে হি আস্কড মাই নেম স্লোলি। হি আস্কড মাই নেম বললেও সেন্টেন্সটা কমপ্লিট ছিল, বাট ইউ হ্যাভ টু মডিফাই দ্য সেন্টেন্স, সো I added slowly. He asked my name slowly. Clear? Keep watching the video till the last so that you can have an idea of parts of speech and you can also think that how easy it is. Next is preposition বা পদান্বয়ী অব্যয়। এই প্রিপোজিশন কথাটার মধ্যে একটা ছোট হিন্ট লুকিয়ে আছে, প্রি। প্রি প্রি মানে কি? আগে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে নাউন বা প্রোনাউনের আগে যে সমস্ত শব্দগুলি বসে তাকে বলা হয় প্রিপোজিশন। অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটা বসে তাকে তো প্রিপোজিশন বলছি, কিন্তু এখান থেকে আরেকটা ডেসক্রিপশন, আরেকটা ডেফিনেশন উঠে আসছে, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যে বাক্যের মধ্যে অংশগুলো থাকে সেগুলোর একটা সংযোগ স্থাপন করে প্রিপোজিশন। অনেকগুলো প্রিপোজিশন আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে ইন, অন, টু, অফ, বাই, বিয়ন্ড, against, above, below, everything is all preposition. Now I am giving an example to understand how
they relate noun pronoun with the other things in a sentence. Like say this, the book is on the table. যদি এখানে on মানে এই প্রিপজিশনটা না থাকতো তাহলে the book থেকে টেবিলটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত, বাট এখানে প্রিপজিশনটা থাকার জন্য এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে যে টেবিলের উপর বইটা আছে। ঠিক সেভাবেই রহিম ইজ above the tree, রহিম গাছের উপরে আছে। এখানে যদি above না থাকতো একই হতো। বা আমরা যদি বলি the cat is under the table, but the cat is under the sofa, মানে এখানে যদি আন্ডার বা অ্যাবাভ বা অন এই জিনিসগুলো না থাকতো তাহলে সেন্টেন্সের কোনো মানেই হতো না। সো এখান থেকে ক্লিয়ারলি বোঝা গেল হোয়াট ইজ প্রিপজিশন। নেক্সট ওয়ান ইজ কনজাংশন বা সংযোজক অব্যয়। সংযোজক যেটা দুটো সেন্টেন্সকে বা দুটো ক্লজকে যোগ করে তাকে বলা হয় সংযোজন অব্যয়। যেমন এখানে এক্সাম্পল গুলো বলতে পারি আমি, ফর, বিকজ, অ্যাজ, নর, অ্যান্ড, বাট, though, although, everything is a conjunction. যেমন আমি যদি এখানে বলি he is poor but honest, সে গরিব কিন্তু সৎ, এই যে মাঝখানে একটা বাট আনলাম, এই বাট দিয়ে কি এই সেন্টেন্সটা জোড়া লাগলো। বা আমি যদি এরকম একটা সেন্টেন্স বলতাম যে he is poor full stop he is honest, এটাকে আমি জুড়বো কি দিয়ে? কনজাংশন দিয়ে জুড়বো, he is poor but honest। আমি যদি এরকম বলতাম যে he is poor and honest, এটা ঠিক আছে সে গরিব এবং সৎ, কিন্তু এখানে কোনো একটা জোর দিয়ে বলা হচ্ছে না। যখন একটা সেন্টেন্সের মধ্যে জোর দিয়ে বলতে চাই কোনো ফিলিংস, উই হ্যাভ টু ইউজ বাট, তাই এখানে বাট ইউজ করেছি। বা আমি যদি বলি আই ডিড নট গো টু স্কুল বিকজ ইট ওয়াজ রেইনিং, আমি কালকে স্কুলে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। কারণ এই বিকজ দিয়ে আমি দুটো সেন্টেন্সকে জোড়া লাগালাম। এই কনজাংশন দিয়ে দুটো ক্লজ বা দুটো সেন্টেন্স, দুটো ইনকমপ্লিট বা কমপ্লিট যে কোনো সেন্টেন্সকে জোড়া লাগানো যায় এবং তাকেই বলা হয় কনজাংশন। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয়। আবেগ মিন্স ফিলিংস। সো যে অব্যয়গুলো দিয়ে আমরা নিজেদের ফিলিংস বোঝাতে পারি বা আমাদের আমরা যা অনুভব করছি বা আমরা যা ফিল করছি সেটা আমরা বোঝাতে পারি, তাকে বলা হয় ইন্টারজেকশন অব্যয়। যেমন কি আমরা কোনো ম্যাচ জিতলে হুররে বলি, বা আমরা কিছু হারিয়ে গেলে অ্যালাস বলি, ঠিক সেরকমই। সো এটার এক্সাম্পলস গুলো হচ্ছে অ্যালাস, হুররে, ব্রাভো, আউচ, এরকম একটা এক্সাম্পলস থাকে। এগুলো এক্সক্লেমেটরি সাইন লাগে এগুলোতে, কারণ এখানে আমি একটা আবেগ প্রকাশ করছি। তাহলে ইন্টারজেকশনস এর এক্সাম্পলস গুলো কি হবে? হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা গেমটা জিতে গেছি। অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স, হায় কপাল আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। ঠিক এরকম ভাবে যে সেন্টেন্স গুলো বোঝানো হয় সেখানে ইন্টারজেকশন অব্যয়, সেখানে ইন্টারজেকশন বা সংযোজক অব্যয় ইউজ করা হয়। সো আই হ্যাভ কমপ্লিটেড মাই পার্টস অফ স্পিচ বাট দেয়ার ইজ সাবডিভিশনস অলসো। যেমন আমি একটু আগে বলেছিলাম যে ভার্বের 5টা ভাগ আছে, প্রোনাউনেরও ভাগ আছে, সবকিছুর ভাগ আছে। আমি আজকে একটা বেসিক আইডিয়া দিলাম। ইন দ্য ভেরি নেক্সট ভিডিও আই উইল ডিসকাস all the subdivisions parts of speech. So bye for today, take care of yourself and a tips for you. কখনো ইংলিশ শেখার আগে থেকেই ভয় পাবেন না যে না আমরা শিখতে পারছি না বা আমরা পারবো না, কোনোদিনও শিখিনি বা অভ্যেস নেই বা অনেকদিন হয়ে গেছে। জাস্ট try yourself and never try to prove yourself যে আমি এইটুকু পারি, আমি এইটুকুই প্রুভ করে দেখাবো। আপনি যেটুকু পারেন সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। অলরেডি everyone will notice you that you are improving, but whenever you will try to prove yourself, no one will watch you because they already know what you can do. But when you are improving yourself, it seems a huge achievement. Hope it will work with you. Bye.